হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউপিপি গাইড। তা তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ডব্লিউপিপি কনস্টেবল মেইনস 2020 যেই এক্সামটা হয়েছিল সেই এক্সামের ইংলিশের পার্টের তোমার সমস্ত কোয়েশ্চেন্স যেগুলো ছিল সেই কোয়েশ্চেন্সগুলো এবং কোয়েশ্চেনটা আমরা অ্যানালাইজ করব একটু। তো যাই হোক, তোমাদের আগে যে ভিডিও সিরিজটা আছে, ভিডিও সিরিজটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানবে আমরা কোন কোন বিষয়গুলো দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কোয়েশ্চেন্স আসছে। তো দেখো, এই যে সেটটা আছে এই সেটটাতেও কিন্তু ঠিক কম বেশি ওরকমই আছে, ঠিক আছে। তোমাদের আলাদা করে কোন কোন পার্ট থেকে কতগুলো কোয়েশ্চেন্স এসছে সেগুলো বলতে গিয়ে তোমাদের সময় নষ্ট করাবো না। এইটা 2020 পরে 2021 লেডি কনস্টেবলের একটা মেইনসের সেট আছে, সেই সেটটা দেখে আমাদের এই অ্যানালিসিসের সিরিজটা শেষ করব। অ্যানালিসিসের সিরিজটা শেষ হবে না, তার আগে কী হবে, আজ পর্যন্ত যেই 5টা কোয়েশ্চেনের ইংলিশ পার্টের 7টা কোয়েশ্চেন থাকবে, যেই 7টা কোয়েশ্চেনে তোমার ডব্লিউপিতে ইংলিশের পার্ট ছিল, সেই 7টা কোয়েশ্চেনের এক জায়গায় নিয়ে এসে আর একটা অ্যানালাইজ হবে, যেখানে আমি একদম ছক বাই ছক করে দেবো যে কোন সালে কোন পার্ট থেকে কতটা কোয়েশ্চেন এসছে এবং কোন জায়গাটা আমাদের ভালো করে জোর দেওয়া উচিত যাতে আমাদের ঠিকঠাক করে স্কোরটা করতে পারি অন্তত 60 থেকে 70%। তো যারা এই 60 থেকে 70% স্কোর করতে চাইছো বা চাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ ইংলিশে, তারা আমার ভিডিও সিরিজগুলো দেখতে পারো, আশা করি তোমাদের হেল্প হবে। আর যদি মনে হয় যে না, হেল্প হবে না, তাহলে তোমাদের সময় নষ্ট করো না ভাই, চলে যাও, ঠিক আছে, অন্য ভিডিও দেখো বা অন্য কোনো জায়গায় তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। যাই হোক, তো বেশি দেরি করবো না, চলো শুরু করা যাক। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, ঠিক আছে। তো দেখো, এই যে ওয়াচিং বলে যে শব্দটা আছে, ওয়াচিংটা কি? দেখো, যতগুলো ভার্ব আছে ভার্বের শেষে আইএনজি যুক্ত আছে, মানে সেটা দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হতে পারে, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বলতে আমরা যেটাকে V1 আইএনজি যেই ফর্মটা জানি, V1 প্লাস আইএনজি ফর্ম যেটা, সেই ফর্মটা হতে পারে, অথবা হতে পারে কি জিরান্ড, ঠিক আছে, জিরান্ড হতে পারে। তো V1 প্লাস আইএনজি ফর্ম কিনা সেটা আমি বুঝবো কী করে? যদি V1 প্লাস আইএনজি ফর্ম হয় না, তার আগে V1 প্লাস আইএনজি ফর্মের আগে একটা অক্সিলারি ভার্ব অবশ্যই বসবে, ঠিক আছে। এখানে কি কোনো অক্সিলারি ওয়াচিংয়ের আগে আমি দেখব অক্সিলারি ভার্ব আছে কি না। দেখো, এই ওয়াচিংয়ের আগে কিন্তু এখানে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অপশান এ বসাই, হি টোল্ড মি দ্যাট হি ইজ ফিনিশড, তাই না? তাহলে দেখো, এই ওয়াচিংয়ের আগে কিন্তু অক্সিলারি ভার্ব ইজ বসছে না, ওয়াচিংয়ের আগে কী থাকছে? ওয়াচিংয়ের আগে থাকছে ফিনিশড। সুতরাং এইটা কিন্তু আমাদের V1 প্লাস আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম নয়, এটা কিন্তু সাধারণত জিরান্ড হওয়ার চান্স বেশি, ঠিক আছে, বা জিরান্ডই ধরে নাও। তো যাই হোক, এইবার আমরা কিসে যাব? কোয়েশ্চেনের মধ্যে যাব। কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার করব কী করে, কেমন? দেখো, আমি যদি বলি হি ইজ ফিনিশড, তার মানে কি? সে শেষ হয়ে গেছে। তার মানে কি? সেই ব্যক্তি কি হয়ে গেছে? তিনি শেষ হয়ে গেছেন, তো সেই ব্যক্তির শেষ হয়ে যাওয়ার কথা তো এখানে বলছে না, তাই না? এখানে বলছে কি? এখানে বলছে যে তার সিনেমা দেখাটা শেষ হয়েছে। দেখো, তাহলে অপশান এ সেই ব্যক্তি শেষ হয়ে গেছেন, তার মানে এটা হচ্ছে না। দেখো, অপশান ডিতে আছে ওয়াজ ফিনিশড, তার মানে সেই ব্যক্তি শেষ হয়ে গিয়েছিলেন, এটাও হচ্ছে না, ঠিক আছে। এইবার দেখো, দুটো অপশান রয়েছে, হ্যাড ফিনিশড নাকি নট ফিনিশড। দেখো, নট ফিনিশড কেন হবে না? একটা জিনিস মনে রাখবে, তোমাদের যখন পাস্ট টেন্সে যখন কোনো বাক্য লিখবে, ঠিক আছে, তখন পাস্ট টেন্সে ভার্বের ফর্ম হয় V2 ফর্মে বসবে অথবা V3 ফর্মে বসবে। এইবার আমাদের কনফিউশন হয় একটা জিনিসে, যে বেশিরভাগ তোমার যেই ভার্ব আছে সেই ভার্বের শেষে ইডি যুক্ত হয় এবং ইডি যুক্ত হয়ে V2 হয় এবং V3 হয়। যেমন কি, আমি যদি বলি ফিনিশ, তাই না? ফিনিশড, এটা হচ্ছে তোমার, এটা V1, এটা V2, এটা V3, তাই না? তো দেখো, এখানে V2 আর V3 এই দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। তো যেহেতু তফাৎ নেই, সেহেতু আমরা ভাবি যে না, তাহলে আমি কীভাবে বুঝবো? তো দেখো, যদি V3 হয়, কি বলছি, V3 যদি থাকে তাহলে কি তার আগে অবশ্যই কোনো অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে।
কোনো অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কিন্তু সেটা কখনোই V3 নয়। অক্সিলারি ভার্ব না থাকলে সেটা V3 নয়, ঠিক আছে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে V3 হবে, ঠিক আছে। তো দেখো এখানে যে ফিনিশড আছে, এই ফিনিশডটা নিশ্চয়ই তার মানে V3 নয়, তাহলে এটা কি V2 বা ভার্বের সেকেন্ড ফর্ম। তো তোমরা যারা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনসেপ্টটা জানো তারা নিশ্চয়ই জানো যে যদি প্রেজেন্ট নয়, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি অতীতকালের কোনো সাধারণ কাজ। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে অতীতকালের কোনো সাধারণ কাজ। তো অতীতকালের কোনো সাধারণ কাজ সেই বিষয়ে কোনো বাক্য লিখতে গেলে সেই বাক্যের গঠনটা এরকম হয়, ঠিক কীরকম হয়? প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে V2 থাকে, তারপরে অবজেক্ট থাকে, ঠিক আছে। এটা হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে, হ্যাঁ বোধক বা হ্যাঁ বাচক বলে অনেকে, ঠিক আছে। তো এটাকে যখন আমি না বোধক বা নেগেটিভ করব তখন দেখো এই মানে যে গঠনটা আছে গঠনটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন শুরু হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা কি? এটা কিন্তু নাবাচক, ঠিক আছে। এটা কিন্তু নাবাচক। তো দেখো নাবাচক বাক্য এবং হ্যাঁবাচক বাক্য এদের মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্সগুলো আছে। তো এই ডিফারেন্সগুলোই কিন্তু আমাদের বুঝে নিতে সাহায্য করবে কোনটা উত্তর হবে। তাহলে দেখো নট ফিনিশড, নট মানে কি? না বলছে। তো না এর প্রশ্ন যখন আসছে তখন দেখো একটা ডিডের কনসেপ্ট আসবে এবং V1 থাকবে, তাই না? এখানে কি V1 আছে? নিশ্চয়ই না, এখানে V2 আছে। তার মানে অপশান সিও কিন্তু হচ্ছে না, অপশান বি 2 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে একটা জিনিস খেয়ালটা করবে, আমি কিন্তু ওই তোমাদের যেই এলিমিনেশন মেথডটা আছে, এলিমিনেশন মেথডের ওপর আমি খুব জোর দিই। তো তোমরা যখন আরও একটু ভালো করে জেনে নেবে তখন বুঝবে এলিমিনেশনটাই কিন্তু সবথেকে মানে কম টাইম কনজিউম করে যখন তুমি তোমার অ্যান্সার রেডি করছো, ঠিক আছে। এলিমিনেশন মেথডটা যদি খুব ভালো করে তুমি বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে টাইম বাঁচাতে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। এলিমিনেশন মেথড, সেই এলিমিনেশন মেথডটা শেখার জন্য কিন্তু অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যাই হোক, একটা কোশ্চেনের উপরে অনেক সময় নিয়ে নিলাম। হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক? দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। তো দেখো চেয়ারম্যান কী হয়েছে? তিনি অসুস্থ। তাহলে কি মিটিংটা একদিনের জন্য পিছিয়ে দিতে হবে। পিছিয়ে দেওয়া বা ইংরাজিতে বলে সেটাকে পোস্টপন করা। তো পোস্টপন করার যেই ফ্রেজাল ভার্ব, সেই ফ্রেজাল ভার্বটা হচ্ছে পুট অফ, অপশান বি। কেমন? অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো প্লজিবল শব্দের যেই অপোজিট ওয়ার্ডটা কী আছে? দেখো প্লজিবল মানে যেটা প্রবাবেল বা যেটা হতে পারে, ঠিক আছে। তো প্লজিবল মানে যেটা হতে পারে বা যেটা সম্ভাব্য, ঠিক আছে, বা সম্ভাব্য। তো এই হতে পারে বা সম্ভাব্য এর সঙ্গে কিন্তু বিলিভেবল এটা কিন্তু অনেকটা সিনোনিমাস, যদিও সিনোনিম নয় তবুও কিন্তু অনেকটা এটা সিনোনিমাস, ঠিক আছে। আর এইবার বাকি যেই তিনটে আছে এই তিনটের মধ্যে ঠিক করতে হবে যে প্লজিবলকে তার অপোজিট ওয়ার্ডে নিতে গেলে আমার অ্যাপ্রোপ্রিয়েট যেই প্রিফিক্স আছে সেই প্রিফিক্সটা আমার কী বসাতে হবে, সেটা ইন হবে নাকি ইম হবে নাকি ডিস হবে। তো যাই হোক, তোমাদের বলে দিই এটা, এই প্লজিবলের যেই তোমার অপোজিট আছে সেই অপোজিটটা হচ্ছে ইমপ্লজিবল, ঠিক আছে। ডিসপ্লজিবল কিন্তু নয়, ইনপ্লজিবলও নয়, আর বিলিভেবল তো নয়। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সাম পার্টস তার মানে এটা বলছে তোমার রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই রিঅ্যারেঞ্জ জিনিসগুলো কিন্তু বেশ একটু কঠিন আছে। একটা পরীক্ষায় এক রকম তোমার রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয়, মানে রিঅ্যারেঞ্জমেন্ট নয়। দেখো তোমরা জানো কোনো একটা পরীক্ষা তোমরা WBP মেন্স দিতে গেছো, সেই মেন্সে কী চলে এসছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে এসছে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো একটা মেন্সে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু দেখবে ঠিক পরের মেন্সে কিন্তু সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিচ্ছে না। সেটা হয়ে গেল ধরো এরর ডিটেকশন, এক গাদা এরর ডিটেকশন দিয়ে দিল। এটা হতেই পারে এবং এই জিনিসটাই কিন্তু হয়। আর এই জিনিসটাই WBPRB এটা বেসিক্যালি করে থাকে, যে একটা বছরে একটা কোনো একটা বিষয় ধরে নেয় এবং সেই কোনো একটা বিষয়ের ওপর কী করে তোমাদের এক গাদা কোয়েশ্চেন দিয়ে দেয়। তো সেই বিষয়টা যার জানা থাকে সে কিন্তু এগিয়ে যায় এবং যার জানা থাকে না সে সেই দিকটাতে পিছিয়ে যায়। যাই হোক, তোমরা একটু ভালো করে যেই 3-4টে
টপিক আছে, সেই 3-4টে টপিক বা 4-5টা টপিক যদি তোমরা ভালো করে কনসেপচুয়ালাইজ করে নাও, ঠিক আছে, সেই কনসেপচুয়ালাইজ করে নিতে পারলে কিন্তু তোমাদের এই ইংলিশ পার্টে ভুল হওয়ার বা প্রবলেম হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। তো দেখো, ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইন্ট্রিকেট, লার্নড সো আর্লি দ্যাট। দেখো, লার্নড সো আর্লি দ্যাট এটা নিশ্চয়ই প্রথমে হবে না, তাহলে কীরকম হতে পারে? দেখো, লার্নড সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, ঠিক আছে। তাহলে এস আর এই দুটো জিনিস কিন্তু হতে পারে। দেখো, এসপি আছে, এসকিউ আছে, এসপি আছে, এসআর আছে, এই একটা জায়গাতেই কিন্তু এসআর আছে, ঠিক আছে। এলিমিনেট করলে কিন্তু ডিতে পুরোপুরি এমনিতেই প্রথমেই চলে আসছে, ঠিক আছে। তাছাড়া দেখো, তাহলে এলিমিনেট ভাবে করে যদি এই জায়গাটায় চলে আসো, অ্যান্সার দাগানোর আগে একটা কাজ করবে। কেমন কাজ করবে? কিউপিএসআর এইভাবে একটা বানিয়ে দেখবে মানে দাঁড়াচ্ছে কিনা। দেখো, প্রথমে ইন লাইফটা ইন লাইফের মতো থাকছে, এরপরে যাচ্ছি আমি কিউ। ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর লার্নড সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। দেখো, এখানে কিন্তু একটা অর্থবহ বাক্য দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু এটাই কিন্তু ঠিক উত্তর চলে আসছে, অপশান ডি। তো তোমাদের এইগুলো করতে করতে যখন অনেক অভ্যাস হয়ে যাবে, তখন আর এই এত ভাবার দরকার হবে না। তুমি জাস্ট এসেই একদম তুমি নিজের উপর কনফিডেন্স পেয়ে যাবে, এবং তুমি এই এলিমিনেশনের উপর দিয়ে কিন্তু তোমরা নিজেদের অ্যান্সারগুলো ঠিকঠাক দিয়ে আসতে পারবে। আচ্ছা, পরের কোয়েশ্চেনে চলে যাই। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সাম পার্টস হ্যাভ বিন, এটাও আবার একটা পিকিউআরএস আছে। দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনশিয়েন্ট টু আ ক্লিশে। দেখো, কীরকম বলছে? দ্য কনসেপ্ট অফ ডেথ বা মৃত্যুর যেই কনসেপ্ট, তাই তো, সেই মৃত্যুর কনসেপ্টটা কীরকম, একটা যে কোনো একটা র্যান্ডামলি নিয়ে নাও। দেখো, দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড মানে দাঁড়াচ্ছে না। দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি মানে দাঁড়াচ্ছে না। বা তুমি একদম অপশানে চলে যাও না, দেখো এস আছে আর কিউ আছে, এস দিয়ে মানে দাঁড়াও দ্য কনসেপ্ট অফ ডেথ টু আ ক্লিশে মানে দাঁড়াচ্ছে না। এস দিয়ে যদি শুরু হয় তাহলে অপশান এ, অপশান বি, এই দুটো কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমি কি এলিমিনেশনের মধ্যে দিয়ে প্রথমেই কি চলে যাচ্ছি? দ্য কনসেপ্ট অফ ডেথ, তারপরে টু আ ক্লিশে যেহেতু হচ্ছে না, তাহলে অপশান এ, অপশান বি, এই দুটো কিন্তু বাদ। দেখো, মানে এই জিনিসটা খুব অ্যাবসার্ড, আর আমি কখনোই এনকারেজ করবো না যে তোমরা এটা করো। যে ধরো পরীক্ষার সময় পারছো না, ধরো দুখানা তোমার মানে অ্যান্সার আছে, সেই দুখানা অ্যান্সার তুমি এলিমিনেট করে ফেলতে পেরেছো। তো এলিমিনেট যদি করে ফেলতে পারো দুটো, তাহলে আর যদি নিজের ওপর ভরসা না থাকে যে পাস করতে পারবে তুমি, তাহলে অবশ্যই বলবো যেই বাকি যেই দুটো আছে সেই দুটোর ওপর আন্দাজে একটা মানে ভগবানের নাম করে টিক দিয়ে চলে আসো। যদিও কথাটা ভীষণই আমি কখনোই এন্ডোর্স করি না, তবুও বলে দিলাম একবার। যাই হোক, কী হচ্ছে? তো দেখো, তাহলে এস দিয়ে কিন্তু শুরু হচ্ছে না, তাহলে কিউ দিয়ে শুরু হচ্ছে। দ্য কনসেপ্ট অফ ডেথ ইজ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, তাই না? দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনশিয়েন্ট, মানে মৃত্যুকে কখনো এড়ানো যায় না, এই বিষয়টা এতই প্রাচীন। দেখো, কিউর পরে আর দিলে কিন্তু ঠিক আছে। দেখো, কিউর পরে আর, অপশান ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। তাও একবার করে নেব। দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনশিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু আ ক্লিশে। এস দিয়ে শেষ হচ্ছে, আর পি তার আগে চলে আসছে, অপশান ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। কেমন? পরের কোশ্চেনে চলে যাব। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো বুকে, ঠিক আছে, বুকের কারেক্ট স্পেলিং হচ্ছে অপশান ডি, বুকে, ঠিক আছে, মানে ফুলের বুকে যেটা বলে আমরা, সেই বুকে। আচ্ছা, পরেরটায় চলে যাই। সিনোনিম অফ সিজ মানে হচ্ছে বন্ধ করা, ঠিক আছে। তো বন্ধ করা, দেখো স্টপ, এটা ভীষণ ইজি ছিল। বিগিন, ক্রিয়েট, এই দুটো দেখো সিনোনিম। দেখো এখানে কি বলছে? কোনো একটা সিনোনিম বলতে চাইছে। দেখো, বিগিন আর ক্রিয়েট এই দুটো কিন্তু সিনোনিমাস। তার মানে যদি বিগিন বা ক্রিয়েটের মধ্যে কিছু হতে চায়, তাহলে কিন্তু আমার উত্তর দাঁড়াবে না। কারণ কি, দুটোই যেহেতু সিনোনিমাস, তাহলে অপশান এ, বি দুটোই উত্তর হতে পারে। সেই হিসাবে আমি এ, বির মধ্যে বাদ দিয়ে দেবো। সিডি চলে আসলো, সিডির মধ্যে কোনো একটা করতে হবে যদি নিজের ওপর ভরসা না থাকে। আর যদি জানবো, তাহলে স্টপ, সিজ মানে স্টপ। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সিজার্স, ঠিক আছে, SCISSORS, অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার। যারা নাউনের পার্টটা পড়েছো ভালো করে, তো নাউনের পার্টটা পড়লে জানবে এই সিজার্স নিয়ে ভীষণ তোমার একটা এরর ডিটেকশন আছে, ঠিক আছে। যে সিজার্স সবসময় সিজার্স হিসাবেই বসে, এটা কখনো সিজার হিসাবে বসে না। এই যে যেই ব্যবহারটা আছে, এই ব্যবহারটা কিন্তু ভুল ব্যবহার।
সিজার্স সবসময় সিজার্স হিসাবেই বসে এবং প্লুরাল নাউন হিসাবে বসে, ঠিক আছে, একটু বলে রাখলাম। পরের পার্টটা, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এরর বলতে চাইছে। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। তো দেখো সিনিয়র এটা হচ্ছে একটা তোমার ল্যাটিন অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকেই প্রায় প্রশ্ন দেয়, ঠিক আছে। যেহেতু সিনিয়র একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, তারপরে টু আছে, রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল, এই বাক্যটায় কিন্তু কোনো ভুল নেই, সেই জন্য কিন্তু এটা নো এরর বা অপশান সি কিন্তু উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে যাই। দেখো এখানে আবার একটা এরর দিয়েছে, এই যে সাপোজিং ইফ, তাই না, ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। তো ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, তো এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বলেছিলাম অনেকবার, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স। তো সেই কন্ডিশনাল সেন্টেন্সের এটা কিন্তু গঠন। এই কন্ডিশনাল সেন্টেন্স তোমাদেরকে আগেও বলেছি, এবং পরে যখন আমাদের সিরিজটা আরও ইলংগেটেড হবে তখন কন্ডিশনাল সেন্টেন্সও অবশ্যই করাবো। তো কন্ডিশনাল সেন্টেন্সে দেখো এই সাপোজিং আর ইফ এই দুটোই শব্দই আলাদা আলাদাভাবে কন্ডিশনকে বোঝায়, ঠিক আছে। সেই জন্য যেহেতু দুটো শব্দই আলাদা আলাদা করে কন্ডিশনকে বোঝায়, সেই জন্য দুটো শব্দ একই জায়গায় বসা যাবে না, সেটা কিন্তু সুপারফ্লুয়াস হয়ে যাবে বা মানে অপ্রয়োজনীয় হয়ে যাবে। সেই জন্য যে কোনো একটা, ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, হয় এটা লেখো ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, অথবা এটা লেখো যে সাপোজিং ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, যে কোনো একটা, কেমন। তো এখানে কিন্তু অপশান এ এটাই কিন্তু ভুল আছে, সাপোজিং ইফটাই ভুল আছে। পরের কোশ্চেনে চলে যাব, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা তো এরর, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইন টু দ্য ক্লাসরুম। তো দেখো ইট ওয়াজ হিম, এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু দেখো বাক্যের সাবজেক্টের পার্টে আছে, সাবজেক্টের অংশে আছে। দেখো কীভাবে বুঝবো সাবজেক্টের, যে এখানে ভার্ব কোনটা, কেম, কেম মানে কি এসেছিলো, কে এসেছিলো, সে এসেছিলো, তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, তাই না, সে এই শব্দটা হচ্ছে সাবজেক্ট। এবার একটা জিনিস বুঝবে, বাক্যের সাবজেক্ট, ঠিক আছে, সবসময় সাবজেক্টিভ কেসে বসে, সাবজেক্টিভ কেসে বসে, ঠিক আছে। তুমি যদি রাজাকে বলো যে সিংহাসন থেকে নিচে নেমে বসতে, তাহলে রাজা থোড়ি বসবে, রাজা নিশ্চয়ই নিজের সিংহাসনেই বসবে। ঠিক সেই রকমভাবেই প্রোনাউনেরও এরকম কেস আছে, ঠিক আছে, প্রোনাউনেরও এরকম অনেক কেস আছে। কী কী কেস আছে, সাবজেক্টিভ কেস আছে, অবজেক্টিভ কেস আছে, তারপরে আছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন একটা কেস আছে, আর একটা আছে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে আর একটা কেস আছে। যাই হোক, তো দেখো এখানে হিম বা তাকে, এই শব্দটা কোন জায়গায় বসেছে, দেখো সাবজেক্ট বা কর্তার জায়গায় বসেছে। যদি কর্তার জায়গায় বসে তাহলে সেটা সাবজেক্টিভ কেসে বসবে। সাবজেক্টিভ কেসে দেখো, সাবজেক্টিভ কেস এটা অবজেক্টিভ কেস, একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন আর একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এভাবে লিখছি আমি। তো হি যদি সাবজেক্টিভ কেস হয় তাহলে অবজেক্টিভ কেসে হয়ে যাচ্ছে হিম, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে হিজ, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে এটাও হিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের গল্প। তো যেহেতু হিম শব্দটা সাবজেক্টের জায়গায় বসেছে, সেই জন্য এখানে হিম হবে না, এখানে কিন্তু হি হবে, কারণ হি যে ওয়ার্ডটা আছে সেই হি ওয়ার্ডের সাবজেক্টিভ কেসটা হি নিজেই, হিম কিন্তু সাবজেক্টিভ কেস নয়, বোঝা গেছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে আরও একটা বলেছে যে রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং সেইলিং ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। তাহলে কেশব, ঠিক আছে, কেশব, দেখো এখানে গল্পগুলো কেমন আছে, একটা পি দিয়ে শুরু হচ্ছে আর আর দিয়ে শুরু হচ্ছে, পি দিয়ে, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন, ঠিক আছে, এইটা একটা গল্প হতে পারে। কেশব হ্যাড ডিসাইডেড, এই দুটো জিনিসই কিন্তু হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো কেশব যেহেতু একটা সাবজেক্ট, তারপরে আমরা হ্যাড ডিসাইডেড দিয়েই ধরে নিই, কেশব হ্যাড ডিসাইডেড। তাহলে দেখো আর এর গল্প এটা আছে এবং এটা আছে, তারপরে দেখো কিউ আছে একটা, এস আছে একটা। কেশব হ্যাড ডিসাইডেড আফটার রিডিং এ সেইলিং ম্যাগাজিন, বা কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার, ঠিক আছে, আফটার রিডিং এ সেইলিং ম্যাগাজিন লেফট ইন অ্যান এরোপ্লেন। তার মানে দেখো এইটা যদি বলি তাহলে মানেটা এরকম দাঁড়াচ্ছে, কেশব ডিসাইড করেছিল তার নিজের বোট তৈরি করতে
যখন সে এরোপ্লেনে থাকতে একটা সেইলিং ম্যাগাজিন পড়েছিল তার ঠিক 9 বছর আগে। কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier আফটার রিডিং আ সেইলিং ম্যাগাজিন। না না না, এটা দাঁড়াচ্ছে না। কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট, এটা কিন্তু দাঁড়াচ্ছে না। তাহলে কীরকম হচ্ছে দেখো, কেশব হ্যাড ডিসাইডেড আফটার রিডিং আ সেইলিং ম্যাগাজিন টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier লেফট ইন অ্যান এরোপ্লেন। এটা কেমন একটা গণ্ডগোলের লাগছে। যাই হোক, আমি একটু দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপর তোমাদের বলছি কেমন। না, ওটাই ঠিকই দাঁড়াচ্ছে, প্রথম যেটা বলেছিলাম। কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier আফটার রিডিং আ সেইলিং ম্যাগাজিন লেফট ইন অ্যান এরোপ্লেন। এইটাই ঠিকঠাক দাঁড়াচ্ছে, ঠিক আছে। প্রথম যেটা বলেছিলাম অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, আরও একটা আছে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট। টুডে ইন দ্য কান্ট্রি offers the best connectivity both Kerala among all states in terms of telecom and data analysis. তাই দেখো, in terms of data analysis Kerala among all states offers best connectivity both in the country. দেখো এখানে একটা জিনিস সুন্দর আছে, সেই জিনিসটা আছে একটা বোথ বলে একটা শব্দ আছে। বোথ মানে দুটোই, তাই না, বা উভয়ই। দেখো এখানে বোথের পরে দুটো জিনিসই কোন পার্টটায় আছে, দেখো এই পার্টটায় কিন্তু দুটো জিনিস আছে, ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তো টেলিকম এবং ডেটা অ্যানালিসিস এটা দুটো আলাদা আলাদা জিনিস আছে। তাহলে এই বোথ শব্দটা কী করছে, এই দুটোকে কিন্তু কোয়ালিফাই করছে। তাহলে কি হচ্ছে, এই যে এস পার্টটা, এই এস পার্টটা কিন্তু কিউ পার্টের পরে আসবে। কিউএস এই একটাই আছে কিন্তু, আর পি কিউএস। যাই হোক, তাহলে এই অংশটা দিয়েই আমরা একটু ব্যাক টেস্টিং করি, কেমন আসে দেখি। টুডে Kerala among all states in the country offers the best connectivity both in terms of telecom and data analysis. তো অপশান এ কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটু বুঝে যদি করতে পারো তাহলে কিন্তু খুব একটা কঠিন নয়। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। হি ইজ লিটল হার্ড অফ হিয়ারিং। হার্ড মানে কঠিন, অফ হিয়ারিং মানে শুনতে, মানে সে হয়তো সঠিক শুনতে পায় না। তো সেটা কিন্তু ইনঅডিবল নয়, সেটা কিন্তু ডেফ হবে উত্তর। অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাই। দেখো, সিনোনিম অফ ডিফার। ডিফার শব্দের সিনোনিম জানতে চাইছে। তো এই ডিফার যেই শব্দটা, ডিফার মানে দেরি করা, ডিফার বা পোস্টপন, এই দুটো কিন্তু সিনোনিমাস, ঠিক আছে। DEFER ডিফার, এটা কিন্তু ডিফার নয়। এই ডিফার মানে হচ্ছে মানে কোনো একটা কথা বলছে, সেই কথার সঙ্গে অমিল হওয়া বা মতামত না মেলা, সেটা কিন্তু এই ডিফার। আর এই যে ডিফার, এই ডিফার শব্দের অর্থ কিন্তু পোস্টপোন করা বা কোনো কিছু দেরি করানো, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাই। দেখছো এখানে গ্রিন আয়েড বলে একটা শব্দের নিচে দাগ দেওয়া আছে এবং সেটাকে বলছে কি ইডিএম। তাহলে ইডিএমের মানেটা আমার বলতে হবে। তো উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। তো গ্রিন আইড শব্দের কথা হচ্ছে যে জেলাস হয় তাদেরকে গ্রিন আইড বলা হয়। অপশান ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা ভীষণ ইজি বা কমন একটা কোয়েশ্চেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ফ্রেইলটি। ফ্রেইলটি মানে হচ্ছে দুর্বলতা। দুর্বলতার বিপরীত কী হবে, মানে শক্তি, ঠিক আছে। শক্তির ইংরেজি কী, স্ট্রেংথ। অপশান সি একদম ঠিক আছে, অপশান সি ঠিক কারেক্ট অ্যান্সার। দেখো এখানে এনার্জি আছে, এনার্জি মানে কিন্তু শক্তি সেই রকম সেন্সের শক্তি না, ঠিক আছে। এখানে কিন্তু স্ট্রেংথের যেই শক্তি, সেই শক্তিটা কিন্তু মানে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এনার্জি মানে যে কোনো ধরনের শক্তি, কিন্তু ফ্রেইলটি বলতে আমাদের শারীরিক দুর্বলতাকেই সাধারণত বোঝায়, আর স্ট্রেংথ কিন্তু শারীরিক শক্তিকেই বোঝায়। আচ্ছা, পরের কোয়েশ্চেন চলে যাই। এখানে কি বলছে, ইডিএমের মানে এট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস, ঠিক আছে। হাই স্পিরিটস মানে যে খুব আনন্দে থাকে সবসময়। তো যে আনন্দে থাকে তাকে কী বলা হয়, চিয়ারফুল। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরেরটাই চলে যাচ্ছি। দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা আছে, কমিটি, COMMITTEE, COMMITTEE। অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার। ভীষণই কমন এই জিনিসগুলো, ঠিক আছে। তোমরা যদি মোটামুটি 50 মোস্ট কমন স্পেলিংস পড়ো, ঠিক আছে, সেই 50 মোস্ট কমন স্পেলিংসের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে। দেখবে যদি স্পেলিং আসে মানে পেয়ে না যাওয়াটাই অস্বাভাবিক। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। তো দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে। স্পয়েল্ড মানে কি, স্পয়েল্ড মানে কোনো কিছু নষ্ট করে দেওয়া। দেখো এখানে বলছে গ্রাজুয়ালি বা ধীরে ধীরে। তো ধীরে ধীরে যদি হয় তাহলে ধীরে ধীরে হলে কি,
কোনো কিছু হচ্ছে, ঠিক আছে, সেই কনসেপ্টটা বোঝাবে। স্পয়েলড মানে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া, সেটা কিন্তু ঠিক দাঁড়াচ্ছে না। দ্য সল্ট স্প্রে হ্যাজ ডেমোলিশড মানে শক্তি দিয়ে ভাঙা, সেইটা বোঝায়। তো সল্ট স্প্রে সেটা, আর সে ডেমোলিশন মোটামুটি এক ধাক্কায় হয়, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি হয় না, তাহলে এটাও হচ্ছে না। দেখো ইরোডেড বা আস্তে আস্তে কী হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ইরোডেড দ্য ব্রিজ, এটা হতে পারে। আর র্যাভেজড মানেও কিন্তু শক্তি দিয়ে ভেঙে ফেলে দেওয়া, সেটাও হচ্ছে না। অপশান ডিও হবে না, বিও হবে না, এও হবে না। অপশান সি ইরোডেড কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে চলে যায়। দিস মেডিসিন আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। দিস মেডিসিনস, এই মেডিসিনগুলো কি অনেক এফেক্টিভ বা মানে যেটা খুব কার্যকরী, এই মেডিসিনগুলো অনেক কার্যকরী বা এফেক্টিভ কিসের জন্য, কোল্ড বা সর্দি ঠিক করার জন্য। অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের পার্টটা বলছে এরর ডিটেকশন করতে। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড। তো দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে অ্যালং উইথ, ঠিক আছে, এই অ্যালং উইথ হচ্ছে একটা কানেক্টর। এই অ্যালং উইথ দিয়ে যখন দুটো পার্ট বা দুটো সাবজেক্ট জোড়া থাকে, দেখো দুটো সাবজেক্ট কেমন, দ্য ক্যাপ্টেন আর এখানে হিজ টিম, তাই না, হিজ টিম। তো হিজ টিম মানে হচ্ছে তার দল, এবং দ্য ক্যাপ্টেন মানে হচ্ছে সেই ক্যাপ্টেন। তো অ্যালং উইথ দিয়ে যখন দুটো সাবজেক্ট জোড়া থাকে, তখন অ্যালং উইথের আগে যেই সাবজেক্টটা থাকে এখানে দ্য ক্যাপ্টেন, সেই সাবজেক্টের অনুযায়ী কিন্তু বাক্যের ভার্ব বসে। দেখো দ্য ক্যাপ্টেন যেহেতু সিঙ্গুলার, ঠিক আছে, সেই জন্য বাক্যের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু আর কি সিঙ্গুলার ভার্ব, নিশ্চয়ই। আর যেহেতু সিঙ্গুলার ভার্ব না, তাহলে এই পার্টটাই কিন্তু ভুল আছে। দ্য ক্যাপ্টেন, এই যে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, এই পার্টটাই কিন্তু ভুল আছে। তাহলে কী হতো এখানে, এখানে হতো ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড, প্র্যাকটিসিং ভেরি হার্ড। কেমন? পরের কোয়েশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাইয়েস্ট প্রমোশন ইজ অন দ্য কার্ডস, এটার কী বলছে, ইডিয়াম কী বলছে। তো অন দ্য কার্ডস মানে হচ্ছে যেটা সম্ভব, ঠিক আছে। তাসের যেমন 52টা কার্ড থাকে, তো সেই 52টা কার্ডের মধ্যে টেক্কা থেকে শুরু করে 2 অবধি আছে। তো এইগুলো হচ্ছে প্রবাবেল বা এইগুলো হতে পারে। এই মানে কার্ডসের ডেকের মধ্যে নিশ্চয়ই তোমার এস বলে কোনো একটা কার্ড বেরোবে না, তাই না। যেহেতু এস বলে এরকম কোনো একটা কার্ড বেরোবে না, তার মানে ওর মধ্যে যা আছে সেটাই নিশ্চয়ই অন দ্য কার্ডস, তো আর যেটা সম্ভাব্য। তো এখানে প্রবাবেল বা অপশান সি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে চলে যাই। হোয়াট ইজ দ্য অপোজিট অফ ওয়ার্ড অফ ডেমোলিশ। ডেমোলিশ মানে ভেঙে ফেলা, তার অপোজিট বা উল্টো কী হবে, বিল্ড বা তৈরি করা। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ, একই প্রশ্ন দুবার চলে এসছে। হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। তো গুডের পরে অ্যাড হয়, ঠিক আছে, গুড অ্যাট, অপশান বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। তো যারা এত অবধি দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ভালো লেগেছে বলেই দেখেছো। জানি না, হয়তো কেউ দেখবে না কোনো দিন, আমার এই কথাটা হয়তো কেউ কোনো দিন শুনতেও পাবে না। যাই হোক, যারা যারা দেখেছো তাদের অনেক কংগ্রাচুলেশনস, ভালো লাগলো, ঠিক আছে। মন দিয়ে পড়াশোনা করো, আর নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে নাও। কেমন? চলো, বাই বাই, থ্যাংক ইউ।